অর্থাৎ বিজয় হয়ে গেছে। আমি মনে করি এটা বিজয় থেকে এত না কানি চুবানি খাবে সাহস, পুরা নেতৃত্বের প্রথম বটম লাইন শেষ। তবে ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে। আজ থেকে এমন এক বিশাল ঘোষণা সামনে এসেছে, বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এটার সবচেয়ে বড় পরাজয় হিসাবে প্রমাণিত হতে পারে। এই দাপটের গল্পটি আসলে সবচেয়ে বড় ক্ষতির কারণ। অবিশ্বাস্যভাবে অতি শীঘ্রই বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। চারদিকে জামাত শিবির জনতা ঝলক শুরু হয়ে গেছে, রাজপথ উত্তাল শুরু হয়ে গেছে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। বাংলাদেশ নিয়ে এক কঠিন ষড়যন্ত্র চলছে। জুলাইয়ের স্পিরিটকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র চলছে। তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে, সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। দেখেন 16 বছর ছিল স্বৈরা শাসক, ওদের চাঁদাবাজও ছিল, কিন্তু ওদের দলের মতো চাঁদাবাজ ছিল। কিন্তু ওরা এতটা জ্ঞান রাখে কোথায় চাঁদা চাইতে হবে আর কোথায় চাঁদা চাইতে হবে না। কিন্তু দেখেন এই দলের কাছে সেই জ্ঞানটুক পর্যন্ত নাই। একজন মানবিক ডাক্তারের কাছে যায় চাঁদা চাইতেছে। আমরা যখন গুলশান অফিসে মিটিং করতাম, তখন শিলং থেকে সালাউদ্দিন সাহেব কিভাবে স্কাইপিতে আমাদের সাথে জয়েন করতেন। যদি গুমরত অবস্থায় থাকে তাহলে তো এগুলো তো বুঝাই যায় যে আপনি ওখান থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। বিএনপির সামনে, মানে বিএনপি ভারতের সামনে মাথা নত করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আপনারা কি তৈরি আছেন নতুন এক লড়াইয়ের জন্য, আবার রাজপথে নামার জন্য? কারণ জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে আবারও পর্দার আড়ালে তৈরি হচ্ছে সেই পুরনো আওয়ামী কায়দার বাকশালী নীল নকশা, যে কারণে আজ বিরোধী দল রাজপথ কাঁপিয়ে হুঁশিয়ারি দিয়েছে। জনগণ একবার ফ্যাসিবাদ রুখে দিয়েছে, আবারও যদি কেউ বাকশাল কায়েম করতে চায় তবে ইনশাল্লাহ বাংলার তৌহিদি জনতা তাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। কিন্তু কি এমন ঘটেছে সংসদের ভেতরে যার কারণে জামাত এনসিপির নেতারা এতটা ক্ষেপে গেছেন? আজ এই প্রশ্নেরই চাঞ্চল্যকর উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ বিএনপি সরকারের মুখোশ খুলে দেওয়া হবে। প্রথমেই জানিয়ে দিয়ে এক ভয়ঙ্কর তথ্য। হাসিনার পতনের পর সবাই আশা করেছিল গুম বিরোধী আইন আর বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়গুলো নতুন বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে বর্তমান প্রশাসন। ফলে জনমনে প্রশ্ন উঠছে, আচ্ছা এতগুলো প্রাণের বলিদান কি তবে বৃথাই গেল? জুলাই আগস্টের সে উত্তাল দিনগুলোতে রাজপথ যখন ছাত্র জনতা দখলে নিয়েছিল, লক্ষ্য ছিল একটাই, ইনসাফ কায়েম করতে হবে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হবে। কিন্তু আজ সংসদ ভবনের ভেতর থেকে যে খবর আসছে তা যেন নতুন কোনো অশনি সংকেত। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ সংসদে যে তথ্য ফাঁস করেছেন তা শুনে যে কেউ শিউরে উঠবে। তিনি জানিয়েছেন ৯৮টি অধ্যাদেশ নিয়ে যখন একটি বিশেষ কমিটির মাধ্যমে যাচাই বাছাই হয়েছিল, তখন সরকারি দল এবং বিরোধী দল অনেক ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছিল, কিন্তু যখন সেগুলোকে আইনে পরিণত করার সময় এলো, তখন দেখা গেল সরকার সুকৌশলে তাদের সুবিধা মতো আইনগুলো রাখছে আর জনগণের অধিকার রক্ষার আইনগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এটি কি কেবল আইনি প্রক্রিয়া, নাকি জনগণের সাথে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা? যখন সরকার কোনো গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে অধিকতর সংশোধন বা রহিতকরণের তালিকায় নেয়, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কাজের বেলায় সেই পুরনো একনায়কতন্ত্রের চর্চাই করা হচ্ছে। আপনারা কি জানেন কোন কোন অধ্যাদেশ বাতিলের খাতায় চলে গেছে? সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। যে গুমের সংস্কৃতি গত ১.৫ দশকে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে লজ্জিত করেছে, শত শত মায়ের বুক খালি করেছে, সেই গুম বন্ধ করার আইনটি আজ বিপদের মুখে। কেন এই আইনটি বাতিল বা রহিত করা হচ্ছে বলুন তো? সরকার কি তবে ভবিষ্যতে আবারও কোনো আয়নাঘর বানানোর সুযোগ বাঁচিয়ে রাখতে চায়? আপনারা যারা জামাত ইসলামের সমর্থক, আপনারা কি জানেন এই দলটির কত শত ভাই আজও নিখোঁজ? এই আইনটি থাকলে অন্তত হদিসটুকু পাওয়া যেত, হদিস পাওয়ার একটি আইনি পথ প্রশস্ত হতো। কিন্তু বর্তমান প্রশাসন সম্ভবত সেই স্বচ্ছতা আর চায় না। তারা চায় অন্ধকার রাজত্ব বজায় রাখতে। এটি কি বাকশালী প্রেতাত্মার আসর নয়? এখানেই শেষ নয়, বিচার বিভাগের স্বাধীনতা দিতেও নারাজ বর্তমান সরকার।
একটি দেশ তখনই স্বাধীন থাকে যখন তার বিচার বিভাগ স্বাধীন থাকে। নাহিদ ইসলাম অন্তত পরিষ্কারভাবে বলেছেন, বিচার বিভাগ সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ সরকার বাতিল করে দিচ্ছে। এর মানে কি দাঁড়ায় বলুন তো? এর মানে হলো খুব সহজ। সরকার চায় না কোনো বিচারক স্বাধীনভাবে রায় দিক। তারা চায় বিচারপতিরা হবে সরকারের আজ্ঞাবহ কর্মচারী। যদি বিচার বিভাগ স্বাধীন না থাকে তবে জনগণের শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে যাবে। শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে আদালতকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং জেলে পচে মরতে বাধ্য করা হচ্ছে। বিশ্ব বরেণ্য আলেম অধ্যাপক গোলাম আজম এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই বিচার বিভাগকে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, আজ যারা বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে তারা কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান? জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই প্রসঙ্গে অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন তুলেছেন। আমরা কি বিচার বিভাগকে পরাধীন দেখতে চেয়েছিলাম? অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগকে স্বাধীন করার জন্য যে নিরপেক্ষ অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার কেন তা বাতিল করলেন? কেন তারা বিচারপতি নিয়োগ ও নিয়ন্ত্রণের চাবিকাঠি আবারও নির্বাহী বিভাগের হাতে অর্থাৎ নিজেদের মুঠোয় নিয়ে নিল? এর উত্তরটা তিনি দিয়ে দিয়েছেন। বিএনপির কাছে হাসিনা খারাপ হলেও হাসিনার নীতি কিন্তু ভালো। সেজন্যই তারা হাসিনার দেখানো পথেই হাঁটছে। যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন সংগ্রাম, এত কিছু অনুকরণ করার মতো বড় লজ্জা আছে, বিএনপির জন্য আর কি হতে পারে? বিএনপির স্বেচ্ছাচারিতার কারণে আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থা হলো গণতন্ত্রের শিকড়, কিন্তু সরকার আজ কি করছে? তারা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে। জামায়াতের আমির প্রশ্ন তুলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে যেভাবে বেপরোয়াভাবে দলীয় প্রশাসক নিয়োগ করা হচ্ছে তা কি গণতান্ত্রিক কোনো দেশ কল্পনা করতে পারে? বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবে পরিষ্কার করে বলেছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রশাসক বসবে না। কিন্তু আজ আমরা কি দেখছি? কোনো যৌক্তিক কারণ ছাড়াই স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দলীয়করণ সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের মানুষের শেষ আশ্রয়স্থলটুকুও ধ্বংস করা হচ্ছে। নাহিদ ইসলামও স্পষ্টভাবে বলেছেন, সরকার সংবিধানের কথা বললেও আসলে সংবিধান বিরোধী অবস্থান নিচ্ছে। প্রশাসক নিয়োগ দিয়ে তারা তৃণমূল পর্যায়েও দলীয়করণের বিষ বৃক্ষ রোপণ করছে। এতে করে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হবে এবং পুরো ব্যবস্থাটি একটি নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে চলে যাবে। এটি কি সরাসরি বাকশালের সেই এক দল এক নীতির প্রতিফলন নয়? প্রিয় দর্শক, এখন আমি যা বলবো তা শুনে আপনারা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ক্ষোভের একটি কারণ পরিষ্কারভাবে বুঝতে পারবে। একে তো জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্যায়ন না করে দরকারি অধ্যাদেশগুলো একের পর এক বাতিল করা হচ্ছে, অন্যদিকে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় এমপিদের কথা বলার সুযোগটুকু আর দেওয়া হচ্ছে না। আপনারা কি ভাবতে পারেন, একটি স্বাধীন দেশের সংসদে বিরোধী দলের প্রতিনিধিদের কথা বলার জন্য মাত্র ২ থেকে ৬ মিনিট সময় দেওয়া হয়, অথচ সরকারের মন্ত্রীরা কোনো সময়সীমা ছাড়াই ঘন্টার পর ঘন্টা সাফাই গাইছেন। স্পিকারের এই ধরনের ভারসাম্যহীন আচরণ কি আমাদেরকে সেই পুরনো ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয় না? এটি পরিষ্কারভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার একটি ঘৃণ্য অপচেষ্টা। সংসদের ভেতরে আজ বিরোধী দলের প্রতিনিধিরা অত্যন্ত যৌক্তিক এবং বলিষ্ঠ কণ্ঠে তাদের প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রতিটি বিতর্কিত অধ্যাদেশের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট বা লিখিত অসম্মতি দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সরকারের কোনো দায়িত্বশীল মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই গুরুতর প্রশ্নগুলোর কোনো সদুত্তর দিতে পারেনি। কেন তারা নীরব? কারণ তাদের কাছে তো কোনো যুক্তি নেই, তাদের কাছে আছে কেবল সংখ্যাতত্ত্বের জোর। তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই যদি এভাবে একতরফা আইন পাশ করে তবে তা হবে গণতন্ত্রের কফিনের শেষ পেরেক। এই নীরবতা প্রমাণ করে তারা জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পায়। আজকের এই অন্যায়ের প্রতিবাদে মাননীয় বিরোধী দলের নেতার বিরুদ্ধে জোট সংসদ থেকে সাময়িক ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। এটি কেবল একটি সংসদীয় প্রক্রিয়া নয়, এটি একটি চরম সতর্কবার্তা। আমাদের জাতীয় সংসদের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় এবং কালো দিন, আর এটি বলছি সঙ্গত কারণেই। আপনারা যারা আমাদের সংসদীয় কার্যাবলী পর্যবেক্ষণ করছেন বা নিয়মিত খোঁজখবর রাখছেন জাতীয় সংসদে কী হয়, তারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন কাল জাতীয় সংসদের সরকারি দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে তথা গায়ের জোরে দুটো গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, এই দেশের মানুষের জন্য প্রয়োজনীয়, একটি গণতান্ত্রিক দেশের জন্য প্রধান শর্ত, এই বিষয়গুলো এমন দুটো অন্তর্বর্তীকালীন সরকার জারিকৃত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সামারিলি বাতিল করে দিয়েছে বিএনপি সরকার। তো এই দুটির মধ্যে একটি হলো জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা, আর আরেকটি হলো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। তো এই দুটোই ছিল জনগুরুত্বপূর্ণ এবং সত্যিকার অর্থে এই অধ্যাদেশ দুটো এমনভাবেই প্রণীত হয়েছিল যে আমরা দীর্ঘ সময় যা চাচ্ছিলাম, একটি স্বাধীন বিচার ব্যবস্থা এবং একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন, তো সেই স্বপ্ন পূরণ হতে পারতো আমাদের, কিন্তু হয়নি, কারণ বিএনপি সরকার গতকাল এই দুটো অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যদিও দুটো অধ্যাদেশ নিয়ে কথা বলছিলাম, আমি আমার এই এপিসোডের বাকি অংশে আমার আলোচনা সীমিত রাখবো শুধুই জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়, আর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ে আলাদা এপিসোড করব।
তো ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, আর অনুরোধ করব আরেকটু সবাইকে এই এপিসোডের শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য, কারণ আমি জাতীয় মানবাধিকার কমিশন বিষয়ে যেই তথ্যপাত্রগুলো দেব এগুলো খুবই শক্তিশালী হতে যাচ্ছে এবং ভেরিফায়েবল কিছু এভিডেন্স এবং প্রুফস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা মানবাধিকার ইস্যু নিয়ে কাজ করেন, কথা বলতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে চান, আপনারা কিছু তথ্যপাত্র পাবেন যা আপনার আলোচনাকে শক্তিশালী করবে, আপনার স্ট্যান্ড পয়েন্টকে আরও জোরালো করবে। আমি এটি নির্দ্বিধায় বলতে পারি, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। তো গতকাল সরকারি দল বিল আনলো সংসদে, যেই বিলটির টাইটেল ছিল বা শিরোনাম ছিল বা নাম ছিল জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন। রহিতকরণ ও পুনঃপ্রচলন দুটো ভাগে ভাগ করে নামটি, আর তার কারণও আছে। তো প্রথমেই কথা বলবো রহিতকরণ অংশটুকু নিয়ে। তো রহিতকরণ অংশটুকুকে এটিকে ইংরেজিতে আমরা অনেক সময় অ্যাবলিশন বা ডিসলিউশন বলি। অ্যাবলিশ করা হয় বা এগুলোকে বাতিল করে দেওয়া হয়। তো যেটি হোক, এটি একটি পর্ব যেটিকে বাতিল করা হয়েছে, ডিসলিউশন ঘটেছে বা অ্যাবলিশন ঘটেছে, অ্যাবলিশ করা হয়েছে। আর আরেকটি হলো পুনঃপ্রচলন, রিএস্টাবলিশমেন্ট বা রিকনস্টিটিউশন বা রিইনস্টেটমেন্ট, এইসব নামে ডাকা হয়। প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, তখন নামটি পাল্টে যায়, কারণ এই বিলগুলোর ইংরেজি ভার্সনও থাকে। তো যাই হোক, তো সেই অধ্যাদেশটি, সেই বিলটি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সংস্কার কমিশনগুলো এবং জাতীয় ঐকমত্য কমিশন। 133টি অধ্যাদেশ নিয়ে কাজ করছে জাতীয় সংসদ বর্তমানে, আপনারা জানেন। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো এই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। তো বিএনপি যখন বিলটি এনেছে গতকাল, সেই বিলটি দুভাগে বিভক্ত করে নাম দেওয়া হয়েছে, কারণ দুটো আলাদা ফাংশন আছে এখানে। একটি হলো সেই বিলকে বাতিল করে দেওয়া, সেটি তারা কণ্ঠভোটে করেছে গতকাল। আর পুনঃপ্রচলন বলা হচ্ছে এই জন্যে, সেই অধ্যাদেশ জারি করে, সেই অধ্যাদেশটি বাতিল করে, অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশটি বাতিল করে 2009 সালের আওয়ামী আমলে আইন দিয়ে যেই জাতীয় মানবাধিকার কমিশন চলত 2009 সালে, সেইটি পুনঃপ্রচলন করেছে বিএনপি। আগের আওয়ামী জাতীয় মানবাধিকার কমিশনটি ফিরিয়ে এনেছে। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি ট্র্যাজেডি আমাদের জাতীয় ইতিহাসে, কারণ সেই 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনের দমন পীড়নের শিকার কিন্তু বিএনপি, এবং সম্ভবত নেতা কর্মীর সংখ্যার হিসেবে বিএনপি দলীয়রাই বেশি জাতীয় মানবাধিকার কমিশনের শিকার হয়েছিল এরা। জাতীয় মানবাধিকার কমিশনগুলোর কাজ পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষা করা, দেশের নাগরিকদের মানবাধিকার নিয়ে কথা বলা, মানবাধিকার লঙ্ঘিত হলে উচ্চকিত হওয়া, সচকিত হওয়া, উচ্চকণ্ঠে কথা বলা এবং নাগরিকদের পাশে দাঁড়ানো, সরকারি জুলুম নিপীড়নের বিরুদ্ধে জনগণকে রক্ষা করা। কিন্তু আমাদের দেশে বিষয়টি ভিন্ন ছিল। বিশেষভাবে 2009-তে হাসিনা যে সংশোধিত জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করেছিলেন, সেইটি আমাদের বিপক্ষে দাঁড়িয়েছিল, আর সেইটির শিকার কিন্তু বিএনপি দলীয়ভাবে। তো সেই বিএনপি 2009-এর জাতীয় মানবাধিকার কমিশন, অর্থাৎ 2009-এর আইন দ্বারা পরিচালিত সেই কমিশনকে আবার ফিরিয়ে এনেছে। সেই জন্য তাদের আনিত গতকালকের বিলটি এই নাম, রহিতকরণ এবং পুনঃপ্রচলন। তাহলে রহিত করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত, আর ফিরিয়ে আনা হলো হাসিনা আমলের জাতীয় মানবাধিকার কমিশন। তো ট্র্যাজেডি বললে কম বলা হবে, জানি না আসলে কোন ভাষায় এটিকে আমি বলবো, ডিফাইন করবো, জানা নেই আমার। নিশ্চয়ই আপনাদের অনুভূতি একই রকম। আচ্ছা, তো এখন কি সমস্যা ছিল হাসিনার 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনে, একটু ছোট্ট করে যদি দেখে নিই নেতিবাচক দিক সেখানে কি ছিল। সেখানে কমিশন গঠন করবার যে পদ্ধতিটি ছিল, প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়ার মধ্যে ছিল কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করবার জন্য একটি কমিটি গঠন করা হতো, বাছাই কমিটি। তো সেই বাছাই কমিটিটি স্পিকারের সভাপতিত্বে হয়েছিল। স্পিকার কারা? সরকারি দলের লোক স্পিকার ছিলেন। তাদের সভাপতিত্বে সেই বাছাই কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেছিল। আর সেই বাছাই কমিটিতে স্পিকারের সভাপতিত্বে কারা কারা ছিলেন এক নজরে একটু দেখে নিই। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব, সরকারি দলের একজন এমপি এবং বিরোধী দলের একজন এমপি। অর্থাৎ সবাই সরকারি দলের, শুধু একজন বিরোধী দলের এমপি, যার হয়তো সেখানে কিছুই করবার ছিল না বা করবার থাকে না টেকনিক্যালি। আচ্ছা, তো এই ছিল গঠন প্রক্রিয়া। এইবার দেখব বিপরীত অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশনের, তারা কিভাবে করেছে এটি। তো সেখানে বাছাই কমিটির বিষয়ে, বাছাই কমিটি তারা কিভাবে তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বা কি পরামর্শ দিয়েছে এই বিষয়ে, সেটি হলো এই কমিশনটি প্রধান বিচারপতির সভাপতিত্বে গঠিত হবে। আগেরটি ছিল সরকারি দলের স্পিকারের সভাপতিত্বে, আর এটি প্রধান বিচারপতির সভাপতিত্বে বাছাই কমিটি গঠিত হবে। আর বাছাই কমিটির সদস্য থাকবেন আপিল বিভাগের একজন বিচারক, আপিল বিভাগের একজন বিচারক। সদস্যদের মধ্যে থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, সরকারি দলের একজন এমপি, বিরোধী দল থেকে একজন এমপি, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন নাগরিক প্রতিনিধি,
একজন সাংবাদিক প্রতিনিধি এবং একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি। এই হলো বাছাই প্রক্রিয়া, বাছাই কমিটি। তো বুঝতেই পারছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থাপিত বা প্রস্তাবিত বাছাই কমিটিটি আরও ব্যাপক। সেখানে বিচারপতি, সাংবাদিক, নাগরিক প্রতিনিধিত্ব এবং প্রধান বিচারপতির সভাপতিত্ব সর্বোপরি, তো এই বিষয়গুলো থাকছে। তার মানে বাছাই কমিটির আরও ব্যাপকভাবে, আরও স্বাধীনভাবে কাজ করবার সুযোগ এখানে রাখা হয়েছে। আচ্ছা, 2009-এর যে মানবাধিকার কমিশন, 2009-এর আইন দ্বারা পরিচালিত হাসিনা আমলের, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি মানবাধিকার লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করবার ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়া হয়নি। জাতীয় মানবাধিকার কমিশনের সেই ক্ষমতা ছিল না। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সেই তদন্তগুলো কিভাবে হতো, কারা করতেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই করতেন, অন্য বিভাগ থেকে, অন্য পদ থেকে। তো সেখানে বোঝাই যায় সেই তদন্তগুলো প্রভাবিত হতো। সরকারের হুকুমে তারা তদন্ত কমিটি কাজ করতো এবং রিপোর্ট দিতেন তারা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত যে অধ্যাদেশ জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিতে তদন্ত করবার পূর্ণ ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে তদন্ত করতে পারবে সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো। শুধু এটাই না, জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা যে কাউকে তলব করতে পারবে, সরকারি বেসরকারি যে কোনো পদাধিকারী জাতীয় মানবাধিকার কমিশন প্রয়োজন মনে করলে তাদেরকে তলব করতে পারবে সেই তদন্তের স্বার্থে। সাক্ষীকে তলব করতে পারবে, তারা অকুস্থল পরিদর্শন করতে পারবে, যেখানে ঘটনা ঘটেছে, আয়না ঘরে হোক, সেনাপ্রধানের চেম্বারের ভেতরে হোক, প্রধান বিচারপতির বাসভবনে হোক, যেখানেই হোক, অকুস্থলে যাবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এবং সেখানে গিয়ে তারা তদন্ত করতে পারবেন। অর্থাৎ স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন, সেই ক্ষমতাটি জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছে। তো এতে আমাদের কোনো ক্ষতি হয়নি, জাতি হিসেবে বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হয়নি, দেশ হিসেবে বাংলাদেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না, কারণ জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হয়েছে, শক্তি দেওয়া হয়েছে বেশি। অর্থাৎ দেশের নাগরিকদের মানবাধিকার আরও বেশি বেশি রক্ষিত হবার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু না, হবে না, কারণ বিএনপি সরকার সেটি চাইছে না। কারণ বিএনপি সরকারের আশঙ্কা হলো, এটি আইনমন্ত্রী গতকাল বলেছেন যে যদি এমন কোনো আইন হয়, এমন কোনো অধ্যাদেশ হয় যে বিএনপি সরকার এসে ঠিকভাবে কাজ করতে পারবে না, তাহলে সেটি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।